ভারতের খেলোয়াড়দের কি বিশ্বকাপে সুইজারল্যান্ডের সাথে কলম্বিয়া ম্যাচটা দেখার কোনো তাড়া ছিল বা ইচ্ছে ছিল? তা না হলে আজকে মাঠে নেমে ব্যাটসম্যানরা যে টাইপের পারফরমেন্সটা দিলেন, এটাকে তো পিওর ছ্যাবলামো ছাড়া আমি অন্য কোনো টার্ম দিয়ে ডিফাইন করতে পারবো না। আমার সিরিয়াসলি এইটা বলার যে আপনাদের যদি কোনো কারণে খেলার ইচ্ছে না থেকে থাকে, যদি আপনারা ফ্যাটিক ফিল করেন, তাহলে ম্যানেজমেন্টকে গিয়ে বলুন না আপনাদের সবাইকে এই সিরিজটায় বিশ্রাম দিয়ে দিতে। তার থেকে বরঞ্চ আন্ডার 19 বা অন্যান্য যে প্লেয়াররা আর কি উইংসে বসে আছেন, যারা ইন্ডিয়া এ টিমের হয়ে খেলেন, তাদেরকে অপরচুনিটি করে দিয়ে অন্তত তারা মাঠে নেমে নিজের 100%টা তো দেবেন। আপনাদেরকে তো দেখে মনে হচ্ছে আপনারা কোনো চেষ্টাই করছেন না। আমরা আলোচনা করব সবকিছু নিয়ে। আপনারা দেখছেন সোহম টক্স ক্রিকেটার, আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো আজকের ম্যাচটার ক্ষেত্রে ওভারঅল টিম সিলেকশনটা যদিও আমার খারাপ লাগেনি, কারণ বিগত অনেকগুলো ম্যাচ ধরে আমি যে কথাটা বলে যাচ্ছিলাম যে এইখানে ইংল্যান্ডের উইকেটে তিনখানা স্পিনার নিয়ে খেলা বেসিক্যালি বোকামি। তো সেখানে দাঁড়িয়ে কোথাও একটা এক্সট্রা পেসার সত্যি প্রয়োজনীয়তা পড়তো। সেখানে আজকে প্রিন্স যাদবকে অপরচুনিটি করে দেওয়া হলো এবং ডেবিউতেই প্রিন্স যাদব যথেষ্ট ইমপ্রেসিভ বোলিং করলেন। এবার এখানে বলে রাখি যে ইংল্যান্ডের ব্যাটিংটা আমি যদিও খুব একটা দেখতে পাইনি, খুবই স্পোরাডিক্যালি অল্প অল্প করে দেখেছি, কারণ ওই সময় বিশ্বকাপে আর্জেন্টিনার খেলাটা চলছিল আর আমি সেটাই দেখছিলাম। তবে মোটামুটি স্কোর কার্ড দেখে যেটুকু যা বুঝতে পারলাম, তাতে অবভিয়াসলি প্রিন্স যাদব ভালো বল করেছেন, ইকোনমিক্যাল স্পেল রেখে দুটো উইকেটও নিয়েছেন। এবং আলটিমেটলি যে কথাটা আমি সবসময় বলি, যে আপনি যদি টিমটাকে ঠিকঠাক একটা প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী বা লজিক অনুযায়ী নামান, তাহলে সেখানে পারফরমেন্সটা ভালোই হওয়ার কথা। তো সেখানে দাঁড়িয়ে প্রিন্স যাদবের দুটো উইকেট নেওয়া বা পরে এসে হর্ষিত রানার আর কি পার্টনারশিপ ব্রেক করে দুটো উইকেট নেওয়া, এই জিনিসগুলো তো ডেফিনেটলি ভারতের জন্য অ্যাডভান্টেজ হয়েই কাজ করেছে। আর একই সঙ্গে ডিসঅ্যাডভান্টেজটা হয়ে যাচ্ছে বারংবার সেই বরুণ চক্রবর্তী বা টিমের যিনি প্রাইমারি স্পিনার, তাদের নিষ্প্রভ থাকা। বরুণ চক্রবর্তী 3 ওভার বল করে 35 রান দিয়েছেন, কোনো উইকেট নেননি। স্পেশালি স্পিনারদের যে রোলটা হয়, যে মিডল ফেজে যখন পাওয়ার প্লে শেষ হয়ে যায়, তখন 6 থেকে 16 ওভারের মধ্যে যে খেলাটাকে আমি আইপিএল এর সময়ও নোটিস করলাম বা এই কথাটা বারবার বলতাম, যে ওইটাই কিন্তু অনেক সময় একটা ম্যাচকে ডিফাইন করে বেরিয়ে যায়। সেখানে যদি আপনার টিমের প্রাইমারি স্পিনার উইকেট নিয়ে অপোনেন্টের মাজাটাকে ভাঙতে না পারেন, তাহলে রানটা আজকে 200 ছাড়িয়ে বেরিয়ে যাবেই আলটিমেটলি, যে জিনিসটা ইংল্যান্ডের ক্ষেত্রে হলো। ইংল্যান্ডের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি যে সল্ট, বাটলার, স্যাম কারান সবাই রীতিমতো ভালো ব্যাটিং করেছেন, এবং সেটা ইংল্যান্ডকে কোথাও না কোথাও গিয়ে আমি বলবো অনেক বেশি করে কনফিডেন্স দেবে, যে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাচে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়াররা আর কি তাদের মানে সামনে আসছেন তারা নিজেদের পারফরমেন্সটা দিয়ে। কারণ ইংল্যান্ডের যে টি20 টিমটা আছে বা লিমিটেড ওভার্স টিমটা আছে, সেটা একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক পুরনো খেলোয়াড়রা কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে আছেন বা রিটায়ার করেছেন, ইয়ং খেলোয়াড়রা সেখানে আসছেন। ইংল্যান্ড এখন নিজেদের কম্বিনেশনটাকে হাতড়ে বেড়াচ্ছে। সেখানে টিমের প্রত্যেকটা প্লেয়ার যদি এরকম ঘুরিয়ে ফিরিয়ে পারফরমেন্সটা দিয়ে দেয়, তাহলে সেটা সত্যি কোথাও না কোথাও গিয়ে আমি মনে করি যে একটা ন্যাশনাল টিমের ডেভেলপমেন্টের জন্য একটা ভালো ছবি দেখায়। আর সেখানে ভারতের জন্য আমি এই কথাটাই বলবো, যে রানটা যখন 200 পেরিয়ে গেল, টি20তে 201 বা এই টাইপের স্কোর এখন আকছাড় হয়। আপনারা আগের ম্যাচগুলোতে আগে ব্যাট করছিলেন, নিজেরা মোমেন্টাম হারিয়েছেন বলে রানটা 200 ঘরে নিয়ে যেতে পারেননি। তবে ইংল্যান্ডের ক্ষেত্রে তো সেরকম কোনো প্রবলেম আলটিমেটলি হয়নি, আপনারাও মিডল ওভার্সে উইকেট তুলে ম্যাচটাকে টাফ বানাতে পারেননি। তো রানটা যখন 200 হয়ে গেল, তখন এরকম একটা ব্যাটিং লাইন আপ নিয়ে আমরা এক্সপেক্ট করবো রানটা চেজ হবে। স্পেশালি আপনার কাছে যখন অভিষেক শর্মা কিংবা বৈভব সূর্যবংশীর মতো দুজন ওপেনার থাকে, যারা মাঠের মধ্যে ঝড় তোলার জন্য প্রসিদ্ধ আর কি, সেইখানে দাঁড়িয়ে যদি আলটিমেটলি আপনারা এক্সপেক্ট না করেন যে একটা ভালো শুরু আমরা পাবো, তখন আর কি বা বলার থাকতে পারে। অভিষেক আর বৈভব নিজেদের খেলা স্টাইলেই আর কি খেলতে গিয়ে একটা আধটা বড় শট খেলে আউট হয়ে গেলেন। আমি ওনাদের সম্পর্কে বারবার একটাই কথা বলে যাচ্ছি, যে নিজেদের ট্যালেন্টটাকে বুঝতে হবে। বলে বলে বাড়ি মারতে হবে, 6 বলে 6টা 6 মারতে হবে, এমন কোনো দাসখত কেউ দেয়নি। সেখানে দাঁড়িয়ে নিজের স্ট্রেংথটাকে ম্যাক্সিমাইজ করে এই জিনিসটাকে বোঝা, যে বলের মেরিটে খেলবো, যে বলটাকে রেসপেক্ট দেওয়ার সে বলটাকে রেসপেক্ট দেবো, যে বলটাকে মেরে খেলা সে বলটাকে মেরে খেলবো। এই জিনিসটা যে বোঝা, এটা যতদিন তারা বুঝতে না পারবেন, ততদিন অবধি কিন্তু শুধুমাত্র এই সুন্দর ক্যামিও খেলেই থেকে যেতে হবে। স্পেশালি সেই ধরনের উইকেটে যেখানে বলটা সিম করে, সুইং করে, অপোনেন্টের পেস বোলাররা আপনাদের দিকে একটা 140 145-এর পেস নিয়ে ধেয়ে আসতে পারে। সেখানে কিন্তু সবসময় আইপিএল এর ফ্ল্যাট পিচের স্ট্র্যাটেজি চলবে না, যেখানে বলে বলে বাড়ি মারা যাবে। তো এই জিনিসগুলো তারা যত তাড়াতাড়ি বুঝবেন, ততই আমার মনে হয় তাদের জন্য মঙ্গল। বাট এখানে আমার বা পরবর্তী যে উইকেটগুলো গেল, সেখানে শ্রেয়াস আইয়ারের উইকেটটা দেখে এত মাথা গরম হয়েছে যে আমি কি বলবো। প্রত্যেক দিনকে ওই এক বগ্গা টাইপের শট খেলে শ্রেয়াস আউট হচ্ছেন,
ওই সেই একটা ফ্লিক করতে গিয়ে দেখা যায় বলটা ফাইন লেগ কিংবা ডিপ মিড উইকেটের হাতে চলে যায়। তো আমার কথা হচ্ছে তাহলে ইচ অ্যান্ড এভরিডে ওই এক টাইপের শর্ট সিলেকশন করা কেন? মানে একটু অন্যভাবেও তো খেলা যায়। মানে একটা তো আপনি যদি আপনার প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে না পারেন যে আমার ওই রিজিয়নটা দিয়ে শর্ট খেলতে প্রবলেম হচ্ছে, তাহলে ভালো করে প্র্যাকটিস করুন যে সেখানে আপনি কি করে ইমপ্রুভ করতে পারেন। আর তা না হলে অন্ততপক্ষে সেই জায়গায় শর্ট খেলাটা বন্ধই করে দিন। আজকে ভারতীয় দলে একটা টাইমে এমন সব খেলোয়াড়েরা খেলেছেন যারা দেখেছেন যে তারা অফসাইডে বারবার খোঁচা মেরে আউট হচ্ছেন বলে কভার ড্রাইভ শটটাই নিজের ম্যানুয়াল থেকে বার করে দিয়েছেন। আর সেখানে এখন এই খেলোয়াড়রা খেলেন যারা ইগোতে ব্যাট করেন যে ওখান দিয়ে আমি আউট হয়েছি, আমি ওখান দিয়েই মারবো, আটকাতে পারলে আটকে দেখাও। বাট সেই করতে গিয়ে যে টিমটাই আটকে যাচ্ছে বারবার, সেটা তারা একবারের জন্য ভেবে দেখছেন না। আর বাকি ব্যাটিং লাইন আপটা নিয়ে আমি কি বলবো, হঠাৎ করে নাকি 7 নম্বরে আজকে হর্ষিত রানাকে শিবম দুবের আগে প্রমোশন দিয়ে দেওয়া হলো। এই জিনিসগুলো যে কেন করা হয় আমি বুঝি না। যে এরকম ভাবে যদি আপনি একটা এমন প্লেয়ারকে লোকান যে প্লেয়ারকে ম্যাচের অর্ধেক টাইমে আপনি বলও দিতে চান না, তিনি নাকি একজন প্রপার অলরাউন্ডার হয়েও বেসিক্যালি প্রপার ব্যাটসম্যান হিসাবে খেলেন, তো ব্যাটসম্যান হয়ে খেলেন তাহলে খেলুন। তাহলে ওই পরিস্থিতিতে শিবম দুবেই ব্যাট হাতে নামুন না, হর্ষিত রানা নামবেন কেন? যাকে বেসিক্যালি বোলার হু ক্যান ব্যাট সেরকম ভাবে দেখা হচ্ছে। কিসের জন্য প্রোটেক্ট করা হচ্ছিল ওখানে দুবেকে? তো এই যে ডিসিশনগুলো নেওয়া হয় যখন ড্রেসিং রুমে গৌতম গম্ভীরের মতো একজন টেকনিশিয়ান বসে থাকেন, যাকে সাদা বলের ক্রিকেটের কোচ সম্পর্কে বলা হয় যে রীতিমতো তার হাতের মধ্যে খেলাটা ঘোরে, তার মতো ডিসিশন মেকিং কেউ নিতে পারে করতে পারে না, সেখানে দাঁড়িয়ে বারংবার এই ধরনের ভুলগুলো হবে কেন আমি তো এটাই বুঝতে পারছি না। আর দেন তা বাদে যে ধরনের দায়িত্বজ্ঞানীদের মতো অধিকাংশ শট খেলে ব্যাটসম্যানরা আউট হয়েছেন, তিলক বর্মা নাকি ওই পরিস্থিতিতে উইল জ্যাক্সের এগেনস্টে স্টেপ আউট করছেন, লোফা লোফা ক্যাচগুলো দিয়ে প্লেয়াররা ফিরে গেলেন। মানে সত্যি ওইটাই তো বলছি, কি বিশ্বকাপের খেলাগুলো দেখার তারা ছিল না কি? সিরিয়াসলি দেখে মনে হচ্ছে টিমটার বডি ল্যাঙ্গুয়েজে একটা ক্যাজুয়াল একটা ব্যাপার, এবং কিছু কিছু জিনিসপত্র কিন্তু সত্যি রীতিমতো কন্ট্রোভার্সি অ্যারাউজ করার মতো হিসাবে সামনে চলে আসে। রবি বিষ্ণয়ীকে নিয়ে শ্রেয়াস আইয়ার যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন, যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে সেটা ঠিক, যে আগের ম্যাচেই রবি বিষ্ণয়ী যে নোবলগুলো করেছিলেন সেটাকে নিয়ে আমি ক্রিটিসাইজ করেছিলাম যে ওরকম ভাবে একটা স্পিনারের ক্ষেত্রে ব্যাকফুট নোবল কেন করা হবে, কিন্তু আলটিমেটলি শ্রেয়াস আইয়ারের নিজে অ্যাজ আ ক্যাপ্টেন তো প্লেয়ারটাকে ডিফেন্ড করার কথা, তার তো এই জিনিসটা এখানে বোঝার কথা যে আমি মানে প্রেস কনফারেন্সে কতটুকু বললে সেটা টিমের মোরালের জন্য ভালো। সেখানে দাঁড়িয়ে তিনি যেভাবে নিজের ফ্রাস্ট্রেশনটাকে ব্যক্ত করেছেন যে স্টেটমেন্টগুলো দিয়ে, আজকে টসেও যে কথাটা রিইটারেট করলেন, কোথাও না কোথাও গিয়ে কিন্তু বারবার প্রমাণ হয়ে যায় যে ভারতীয় দলের মধ্যে একটা ম্যাচকা মুজরিম খোঁজার অত্যন্ত বেশি মাত্রায় চেষ্টা করা হচ্ছে, যে একা একজনকে কি করে ব্লেম করা যায়। ক্রিকেটটা যে একটা 11 জনের টিমের খেলা, সেখানে যে কালেকটিভ ফেলিয়ার বা কালেকটিভ এই জিনিসগুলো ম্যাটার করে যায়, সেইটাকে তো বুঝতে হবে না। তো সেখানে দাঁড়িয়ে একা একজনকে নিয়ে ক্যাপ্টেন এরকম টাইপের স্টেটমেন্ট মিডিয়াতে দেবেন কেন, যেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে? এই যে জিম্বাবুয়ে ট্যুরে দেখলাম সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া হয়েছে, সেটাকে নিয়ে দেখলাম হার্ষা ভোগলে থেকে শুরু করে অজিঙ্কা রাহানের মতো প্রাক্তনীরা বারবার এই দাবিটা তুলছেন যে একটা ক্ল্যারিটি মিডিয়ার সামনে দেওয়া হোক যে সঞ্জুকে কেন বাদ দেওয়া হলো, এটা কি আদৌ রেস্ট নাকি তাকে ড্রপ করা হলো। তা না হলে কন্ট্রোভার্সি তৈরি হয় এমন একটা প্লেয়ার যে জাস্ট 3 মাস আগেই ভারতকে টি-20 ওয়ার্ল্ড কাপে অনবদ্য পারফরমেন্স দিয়ে চ্যাম্পিয়ন করিয়েছে। তো আমার কথা হচ্ছে, আপনারা সঞ্জু স্যামসনকে নিয়ে ক্ল্যারিটি এক্সপেক্ট করছেন? রিসেন্ট টাইমসে একটা বিরাট কোহলি, রোহিত শর্মার মতো লেজেন্ডরা ক্ল্যারিটি পাচ্ছেন না। বিরাট কোহলি নিজেই কথাটা বলছেন, তাকে বারবার তার মানে প্রশ্ন করা হচ্ছে তার কমিটমেন্ট নিয়ে, সেখানে তাকে কোনো ক্ল্যারিটি দেওয়া হচ্ছে না যে তাকে নিয়ে টিমের প্ল্যান কি। সেখানে আপনারা সঞ্জু স্যামসনের জন্য ক্ল্যারিটি এক্সপেক্ট করছেন? ইন্ডিয়ান ক্রিকেটটা কিভাবে রান হয় আপনারা জানেন না? আপনারা নিজেরাও তো ভুক্তভোগী অজিঙ্কা, আপনাদেরকে নিয়েই বলছি। তো সেখানে দাঁড়িয়ে মাঠের বাইরে মাঠের ভেতরে এই ধরনের হঠাৎ করে যে একটা মানে সাদা বলের ক্রিকেটে বিচ্ছিরি অবস্থা চলে এসছে, টিম সিলেকশন থেকে শুরু করে ক্যাপ্টেনের স্টেটমেন্ট থেকে শুরু করে মাঠে নেমে প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ থেকে শুরু করে, আমি জানি না এটা ব্যাপারটা কোন দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো লাগছে না। আমরা এখন কেউ এটাকে নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না, কারণ সামনে কোনো আইসিসি ইভেন্ট নেই। কিন্তু এই ধরনের একটা প্রলং ফর্ম স্লাম যদি কন্টিনিউ করে, একটা একটা সিরিজ যদি আমরা হারি, বা আমাদের যদি কপাল খারাপ হয়ে একটা আইসিসি ইভেন্টে আবার বাজে রেজাল্ট হয়, তাহলে কিন্তু আবার সবাই নোক দাঁত বের করে কিন্তু অ্যাটাক করতে চলেছে টিমের উপরে, কথাটা বলাই যায়। তো সেখানে দাঁড়িয়ে আমার ভারতীয় দলের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, যে আপনারা দয়া করে একটা এমন ভাবে খেলাটাকে খেলার চেষ্টা করুন, হারলে হারবেন, বাট একটা কম্পিটিশন যেন থাকে, অসহায় ভাবে আত্মসমর্পণ করবেন না, যেভাবে বিগত কয়েকটা ম্যাচ ধরে আয়ারল্যান্ড বলুন বা ইংল্যান্ড বলুন আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদের খেলার ইচ্ছে না থাকে তাহলে দয়া করে বিসিসিআই কে বলে রেস্ট নিয়ে নিন, কিন্তু এরকম ভাবে মাঠে নেমে কিন্তু ইয়ার্কি মারবেন না, সাপোর্টারদের ইমোশন নিয়েও আর ওভারঅল নিজেদের পারফরমেন্স নিয়েও, সেটা কিন্তু ভালো দেখায় না।
এটাই বলার, আমি আর জানি না এর থেকে বেশি এটাকে কিভাবে অ্যানালিসিস করা যায়, কারণ ভারতের ব্যাটিংটাই শুধুমাত্র পুরোটা লাইভ দেখতে পেলাম, আর সেটা দেখে আমার মাথাটা এত গরম হয়েছে। এই ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করলে আমি হয়তো কয়েকটা বাজে কথা ব্যবহার করে ফেলতে পারি, যে কারণে আর কি প্রবলেম হতে পারে। তো সিরিয়াসলি আমার কিছু এখানে বলার নেই আর এর থেকে বেশি। আপনারাই বরঞ্চ কমেন্টে জানান যে আপনাদের কি মনে হয় যে রিসেন্ট টাইমসে হঠাৎ করে সাদা বলের ক্রিকেটে এই যে ফর্ম স্লামটা দেখা যাচ্ছে, তার জন্য যদি জাস্ট একটা কোনো কারণকে পয়েন্ট আউট করতে বলা হয় যেটা আপনাদের মনে হয় যে সব থেকে বড় কারণ, তাহলে সেটা কি? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা দেখছিলেন সোহম টক্স ক্রিকেট, প্রত্যেকটা শট যেখানে একটা গল্প বলে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োর সেলস পিপল। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি অ্যান্ড পিস।